নমস্কার। বিভূতিভূষণ সিরিজের আজকে আমার চতুর্থ নিবেদন। আজকে আমি শোনাব একটি কোঠাবাড়ির ইতিহাস। সন 1240 সাল, সকালবেলা, কাল দোল পূর্ণিমা। কালীপদ চৌধুরী ব্যস্ত হয়ে উঠেছেন। খই দই খেয়ে তিনি এখনই রওনা হবেন। অক্ষয় মিস্ত্রিকে ডেকে এনে কোঠাঘরের আনুমানিক ব্যয় ঠিক করতে হবে। রামতারণ বাণুজ্যে কৃষ্ণনগর কোটের নকল নবিশ। গ্রামে অগাধ পয়সা প্রতিপত্তি। 2 পয়সা করেছেন, গোলাপালা জমি জমাও করেছেন। ছুটিতে রামচরণ বাড়ি এসেছেন। চণ্ডীমণ্ডপে বসে তামাক টানছেন সকালবেলা। কালীপদ চৌধুরীকে দেখে বললেন, আরে কোথায় চললে হে? আগে কাকা, অক্ষয় মিস্ত্রিকে একবার ডাকতে যাচ্ছি। তা কেন হে? অক্ষয় মিস্ত্রিকে কি হবে তোমার? কালীপদ এসে বসলেন চণ্ডীমণ্ডপের দাওয়ায়। বললেন, বাহ, এবার মিছরি গাছটাতে খুব বোল হয়েছে দেখছি। বসন্তের সকাল, একটু একটু ঠান্ডা বাতাস বইছে। আম্রমুকুলের সুমিষ্ট সৌরভে ভরপুর। রামতারণ বললেন, হ্যাঁ, আরবারও বোল হয়েছিল ভালো, তা কুয়াশাতে সব ঝাঁয় পড়ে গেল। দেখো এবছর কি হয়। বোল তো ভালোই হয়, তবে টিকে থাকে না। তা বসো বসো বাবা। এই সময় রামতারণের ভাইঝি একটা কাঁসার সাগরিতে চাল ভাজা, নারকেল কোড়া ও খানিকটা গুড় নিয়ে এসে বলল, জ্যাঠামশাই, খাবার খান। রামতারণ ব্যস্ত হয়ে বললেন, ও শৈলী, এই তোর কালীপদ দাদা এসেছে, বাড়ি গিয়ে তোর জ্যাঠাইমাকে বলগে। কালীপদ বললেন, আরে না না কাকা, আমি এই মাত্র খই দই খেয়ে বেরিয়েছি। আমায় যেতে হবে সেই পুব পাড়া। অক্ষয় মিস্ত্রিকে পাওয়া দরকার। আমি আজ উঠি। আরে না না, বসো বসো। বলি, 2টি চাল ভাজা খেলে তোমাদের মতন ছেলে ছোকরা মানুষের আর অখিদে হবে না। এই যা তোমার শৈলী, নিয়ে আয় তো। আরে ভালো হয়ে উঠে এসে বসো না বাবা। তা তুমি কি আজকাল সেই জমিদারি সেরেস্তাতেই কাজ করছো? আগে হ্যাঁ। একটু পরে শৈলী আরেক বাটি চাল ভাজা ও গুড় নিয়ে এসে কালীপদর সামনে রেখে চলে গেল। যে সময়ের কথা বলছি, তখন পল্লীগ্রামে অবিবাহিত কিশোরী মেয়ে গ্রামের তরুণ যুবক প্রতিবেশীর সাথে গুরুজনের সামনে কথাবার্তা বলতে পারত না। শৈলী মেয়েটি বেশ স্বাস্থ্যবতী, দেখতে শুনতেও ভালো, রঙও ফর্সা। চেয়ে দেখবার ও 2-একটা কথা কইবার ইচ্ছে থাকলেও কালীপদ সামলে গেলেন। রামতারণ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, তা বলি, অক্ষয় মিস্ত্রির কাছে কি মনে করে? এই 2টো পাকা ঘর করব ভাবছি কাকা। রামতারণ একটু বিস্মিত না হয়ে পারলেন না। এই সেদিনের ছেলে কালীপদ। ওর বাবা পয়সা রেখে যায়নি মৃত্যুকালে। একটি অবিবাহিতা ভগ্নী ও বিধবা মা নিয়ে ওর সংসার। তা আজ 8-10 বছর কি করে চালাচ্ছে, রামতারণ বাণুজ্যে তার খবর রাখা আবশ্যক মনে করেননি। কিন্তু সেই কালীপদ আজ তার পৈতৃক আমলের চৌচালা খড়ের ঘর ছেড়ে পাকা বাড়িতে বাস করবার স্পর্ধা করছে। এত পয়সা ছোঁড়ার হাতে আসলো কিভাবে? রামতারণ বললেন, আচ্ছা কাকা, আপনি বলতে পারেন যে এই 2খানা ঘর মাত্র, দরজা জানলা, সামনে একটু রোয়াক, তাইতে কত খরচ পড়তে পারে? তাই যাচ্ছিলাম ওই অক্ষয় মিস্ত্রির কাছে। তা আপনার কাছে আজ পেলে আর অত দূরে যায়নি। তাহলে যদি বলেন। আরে দাঁড়াও দাঁড়াও, কাগজ কলম নিয়ে বসতে হবে, আনি। কাগজ কলম এনে হিসেবপত্র জুড়ে দেখা গেল 800 টাকার কমে ওরকম একখানি ছোট বাড়ি তৈরি হবে না। সব জিনিসেরই দাম বেশি। ইটের হাজার 7 টাকা, 10.5 আনা সিমেন্টের বস্তা, রাজমিস্ত্রির মজুর 10 আনা।
পেটেল মজুরের 4 আনা থেকে 5.25 আনা। রামতারণ ভেবেছিলেন খরচের হিসেব পেলে ছোঁড়ার চুলবুলুনি ভেঙে যাবে, কিন্তু দেখা গেল তা নয়। ছোঁড়া দমল না, বরং বলল, 800 টাকা তো, না হয় আরও শখানেক টাকা এদিক ওদিক হতে পারে। তাহলে পাঁজি দেখে একটা শুভ দিন দেখে দিন না কাকা, সূত্র ফেলা যাক। রামতারণ বললেন, আচ্ছা, তা একদিন দেখে দেব। এখন তা কোঠা করছো, বড় আনন্দের কথা। তোমাদের উন্নতি দেখলে তো মনে বড়ই আনন্দ হয় বাবা। আহা, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন। তা সবই ভাগ্য। কালীপদ রামতারণ বাণুজ্যের পদধূলি নিয়ে বললেন, আপনি আশীর্বাদ করুন কাকা, যেন মাকে অন্তত কোঠাঘরে শোয়াতে পারি। আপনাদের আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে বাবা, হবে বই কি। তবে ওই 1000 টাকা ট্যাঁকে গুঁজে তারপরে কাজে হাত দিও, কেমন? দেখো যেন আবার অর্ধেক হয়ে পড়ে না থাকে। এসব বড় শক্ত কাজ। তুমি ছেলে মানুষ কি না, তাই বলছি আর কি। আগে আপনার সঙ্গে পরামর্শ করেই সব করব। আমার আর কি আছে বলুন, এই আপনাদের 5 জন ছাড়া। কত কষ্টে যে মানুষ হয়েছি বাবা মারা যাওয়ার পরে, সবই তো জানেন। কোনো দিন খাওয়া জুটেছে, কোনো দিন জোটেনি। ছেঁড়া কাপড় তালি দিয়ে মায়ে পয়ে পড়েছি। দুধ ঘির মুখ দেখিনি কোনো দিন। তা হ্যাঁ হ্যাঁ, তোমার ভগ্নিটি তো প্রায় 11 বছরে পড়ল। তাকে তো আর ঘরে রাখা যায় না বাবা। এবার ওর তো একটা বিয়ের জোগাড় করো। দেখো, পল্লীগ্রাম জায়গা, এই লোকে কি বলবে না বলবে। বাড়ি না হয় 2 বছর পরে করো, আগে ভগ্নির বিবাহটি দাও। হ্যাঁ, তাও সন্ধান দেখছি কাকা, ওবেলা এসে বলবো এখন সব। আচ্ছা, উঠি তাহলে এখন। কালীপদ চৌধুরী চলে গেলেন। রামতারণ বাণুজ্যের সকালটি মাটি হয়ে গেল। না, আজ আর কোনো কাজ করা চলবে না। কি কক্ষণে তিনি চণ্ডীমণ্ডপে তামাক খেতে বসেছিলেন। রামতারণ বাণুজ্যে অন্যভাবেও 2-1 বার বাধা দেবার চেষ্টা করেছিলেন। একবার মিস্ত্রিদের কাজ করা বন্ধ করবার চেষ্টা করেছিলেন, আরেকবার অন্য কি একটা করেছিলেন। কিন্তু কালীপদ চৌধুরীর কোঠাবাড়ি তাতে বন্ধ থাকেনি। অবশেষে যেদিন সুন্দর 2 কুটরি পাকা ঘর নির্মাণ শেষ করে কালীপদ চৌধুরী গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন, বাস্তুপূজা ও সত্যনারায়ণের সিন্নির আয়োজন করলেন, রামতারণ সেদিন তাঁর কর্মস্থল গোয়াড়িতে। বংশের প্রথম কোঠাবাড়ি। কালীপদ চৌধুরীর মা সেই রাত্রিতে এ ঘরে প্রথম শুলেন। জ্যোৎস্না রাত্রি, বর্ষাকাল। মনে পড়ল এই বর্ষার দিনে খড়ের ঘরে জল পড়ত মটকা দিয়ে। গরিব স্বামী কখনো সে দুঃখ ঘোচাতে পারেননি। আজ উপযুক্ত ছেলে, সে খড়ের চালার জায়গায় পাকা ঘর তুলল। আজ যদি তিনি বেঁচে থাকতেন। জগদম্বা দেবী সে রাত্রে আদৌ ঘুমোতে পারলেন না। দোর জানালায় নূতন রং মাখানো হয়েছে, তার গন্ধটা বড় উৎকট। একবার সে গন্ধটা মনে পরম আনন্দ বহন করে আনে। চোখ বুজে থাকতে থাকতে মাঝে মাঝে চোখ খুলে ঘরের 4 ধারে চেয়ে দেখেন, না, পাকা ঘরই বটে। ওই তো কড়িকাঠ, ওই তো পাকা চুনকাম করা দেওয়াল, ওই সেই রঙের উৎকট গন্ধটা। না না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যিই কোঠা ঘরে শুয়ে আছেন বটে। এই দিনটি থেকে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাতব্বর হয়ে উঠলেন। রামতারণের প্রতিদ্বন্দ্বী তিনি হতে চাননি, কিন্তু গ্রামের লোক সালিশি মীমাংসা ইত্যাদি কার্যে তাঁর সাহায্য চাইতে লাগল। বারোয়ারির চাঁদা আদায়ের ভার তাঁর উপর এসে পড়তে লাগল। ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হয়ে উঠল। তিনি কাছারির নায়েবি পদে পাকাপোক্তভাবে বহাল হয়ে সুখ্যাতির সাথে উক্ত কার্য
করতে লাগলেন। মাইনে 20 টাকা বটে, কিন্তু রোজগার করতেন 60-70 টাকা। যে সময় 9 শিকা উৎকৃষ্ট বালাম চালের মন, 10 আনা গব্যঘৃতের সের, 16 সের খাঁটি দুধ 1 টাকায়, একটা 2-3 সের ওজনের রোহিত মাছের দাম বড় জোর 1 টাকা। সে সময়ে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে অবস্থাপন্ন মাতব্বর গৃহস্থ বলে গণ্য কেন না হবেন? বেলপুকুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা হৈমবতীর সাথে কালীপদ চৌধুরীর শুভ বিবাহ নিষ্পন্ন হল। লক্ষ্মী যখন আসেন, কোন দিক দিয়ে আসেন বোঝা যায় না। এই বিবাহের পর থেকেই কালীপদ চৌধুরীর অবস্থা খুব ভালো হতে লাগল। রামতারণ বাড়ুজ্যে বৃদ্ধ হয়ে কার্যে অবসর গ্রহণ করলেন। নকল নবিশের কাজে পেনশন নাই। তার অবস্থা পূর্বাপেক্ষা খারাপ হয়ে পড়ল। তবে একেবারে গরিব হয়ে তিনি কোনোদিনই পড়েননি, কারণ হুঁশিয়ার রামতারণ অনেক জায়গা জমি করে নিয়েছিলেন। বছরের ধান গোলায় মজুদ থাকত। কালীপদ চৌধুরীর একটি ছেলে ও 3টি মেয়ে। ছেলেটি গ্রাম্য পাঠশালায় পড়বার পরে কিছুদিন বাড়ি বসে জমিদারি সেরেস্তায় কাজ শিখছিল, কিন্তু এক বন্ধুর পরামর্শে তাকে দূরবর্তী মহকুমার ইংরেজি স্কুলে ভর্তি করে দেয়া হলো। ইংরেজি লেখাপড়ার চাল তখন গ্রামে প্রবেশ করেছে। 2-3টি ছেলে এন্ট্রান্স পাশও করেছে। রামতরণ বাণুজ্যের বড় নাতি তাদের মধ্যে অন্যতম। 1280 সাল কালীপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশেই হোমিওপ্যাথিক ডাক্তারি করে 2 পয়সা উপার্জন করছে। কালীপদ চৌধুরীর বয়স এখন 64 কোঠায় ঠেকেছে। রামতারণ বাণুজ্যে অতি বৃদ্ধ অবস্থায় এখনও বেঁচে আছেন, তবে নড়ে চড়ে বেড়াবার আর ক্ষমতা নেই। তার ছেলেরা চাকরি করছে, আবার বাড়ি হবে। সুকুমারের সময় নেই, সে পসারওয়ালা ডাক্তার। বৃদ্ধ কালীপদ চৌধুরী ছুটাছুটি করে বেড়াচ্ছেন, কোথায় চুন কোথায় সিমেন্ট। 2টি বড় সেগুন গাছ কাটিয়েছেন সর্বপরামানিকের বাগানে। মুর্শিদাবাদ থেকে করাত টানবার মিস্ত্রি ও ছুতার মিস্ত্রি আনিয়ে সেই বাগানেই কাঠচেরাই ও দরজা জানলা কড়িবর্গা ইত্যাদি তৈরি হচ্ছে। ছেলে বাড়ি দোতলা করবে, পুজোর দালান তৈরি করবে, পুকুর কাটাবে। বৃদ্ধের উৎসাহের সীমা নেই। অতি বৃদ্ধ রামতারণ, বয়স 89। বললেন, কে? এই যে কাকা, আমি কালীপদ। তা এসো এসো বাবা, তা কি মনে করে? এই শুনলাম আপনি নাকি কখানা পুরনো কড়ি বিক্রি করবেন। কার বাড়ি? আগে বাড়ি না, কড়ি, এই ঘরের কড়ি বিক্রি আছে শুনলাম আপনার এখানে। তা কেন? ওই সুকুমার বাড়িটা দোতলা করবে, আর বলছে পুজোর দালানটাও করবে সঙ্গে সঙ্গে। ওই মা মহামায়ার কৃপা সবই আর কি। তা যদি তাকে একবার আনা যায়। আর আমার তো এখন গেলেই হয় বলুন, আপনাদের কোলে পিঠে মানুষ হলাম, আর আমরাই বুড়ো হয়ে গেলাম। এখন ওদেরই তো সব। এই নাতি দুটো আছে ধুলোগুঁড়ো বংশের, আশীর্বাদ করুন যেন ওরা মানুষ হয়ে বংশের নাম রাখে। তা বসো বসো বাবা। সুকুমার তোমার হীরের টুকরো ছেলে, তা বাড়ি করবে বই কি, 2 পয়সা রোজগারও করছে। আর আমার ওই বাঁদরগুলোকে দেখো, মানুষ হলো না। আছে পুরনো কড়ি আছে, নিয়ে যেও। ও আমার সেই পৈতৃক আমলের বাড়ির কড়ি, নিয়ে যেও, দর একটা যা হয় ঠিক করে দেব।
কালীপদ বিদায় নিলে রামতারণ বাণুজ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। খেতে পেত না ওই কালীপদ চৌধুরী। ওর মা লোকের বাড়ি রাঁধুনির কাজ করে ছেলেকে মানুষ করেছিল। তিনি তো সবই জানেন। আজ তার ছেলে দোতলা কোঠা তুলছে, আবার পুজোর দালান তুলে দুর্গোৎসব করবে বলেও শাসিয়ে গেল। সবই অদৃষ্ট। 3 মাসের মধ্যে সুকুমারদের দোতলা বাড়ি উঠল বিস্তর ছোটাছুটির পরে। একখানা মনের মতো বাড়ি তুলতে সোজা হাঙ্গামা নয়। চুন, সুরকি, ইট, কাঠ জোগাড় করতে এই 3 মাস পিতাপুত্রের সময়ে স্নান হয়নি, সময়ে আহার হয়নি। খুব ধুমধামে গৃহপ্রবেশ হলো। রামতারণ বাড়ুজ্যে চিঁড়ে দইয়ের ফলার করে গেলেন। আবার সেই আশ্বিন মাসে সুকুমারদের বাড়ির প্রথম দুর্গোৎসবে খিচুড়ি মাংস খেলেন, কবির গান শুনলেন। পরপর এত আঘাত বোধহয় অতিবৃদ্ধ রামতারণের সহ্য হল না। সেই অঘ্রাণে শীতকালের প্রথমেই সামান্য 2 দিনের জ্বরে তাঁর দেহান্ত ঘটল। সুকুমার পৈতৃক ভিটাতেই দোতলা বাড়ি উঠিয়েছিল। তার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটা তোলেন ভিটাতে, যে বাড়িটা একসময় রামতারণ বাণুজ্যের মনে কত ঈর্ষার সঞ্চার করেছিল, সে বাড়িটার আদর কমে গেল। দোতলা বাড়ির পিছনে সেটা অনাদৃত অবস্থায় জিনিসপত্র রাখবার ভাড়ার ঘর এবং 2-1 জন আশ্রিতা দূরসম্পর্কীয় আত্মীয়াদের শয়নঘর হিসেবে ব্যবহৃত হতে লাগল। হ্যাঁ, কেবল একটি কথা, বাড়িতে সত্যনারায়ণ পূজা ও সিন্নি বিতরণ করা হলে তার ওই পুরনো কোঠা বাড়িতেই হয়ে থাকে। সুকুমার ডাক্তার হিসেবে ভালো নাম করেছে। অনেক দূর থেকে লোকে রোগী দেখাতে আসে। যারা আসে তারা একবার ডাক্তারবাবুর নতুন দোতলা বাড়ি দেখে যায়। পূজার দালান তো গ্রামে মোটেই একটি। দুর্গোৎসব ও ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না। সুকুমারের 2 সংসার। প্রথম পক্ষের কোনো সন্তানাদি হয়নি। দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরপর 4-5টি ছেলে মেয়ে হলো। লোকে যে অনেক সময় গল্প করে যে নিঃসন্তানা প্রথমা স্ত্রী স্বামীর বংশরক্ষার জন্য নিজেই স্বামীর বিবাহের ব্যবস্থা করে, সুকুমারের জীবনে তা সত্যই বাস্তব সত্যে পরিণত হয়েছে। সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা পরমা সুন্দরী। অনেক খুঁজে পেতে কালীপদ চৌধুরী পুত্রের বিবাহ দিয়েছিলেন। বিবাহের পর 10 বছর কেটে গেল। সন্তান সন্ততি বংশে একটিও এলো না। সুন্দরী তরুবালার রূপ ফেটে পড়ছে। খিড়কিতেই কালীপদ শখ করে পুকুর কেটে ঘাট বাঁধিয়েছিলেন। পুকুর ঘাটে যখন বড় বউ নাইতে নামে, ঘাট আলো করে রূপে। সেদিন রাত্রে তরুবালা স্বামীকে বলল, শোনো না, একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা? বলো, রাখবে। না শুনে কি করে বলি? তোমার আবার বিয়ে দেব। হ্যাঁ, এটা একটা কথার মতো কথা বটে। তা একটা কেন, 2টো দাও। ওসব চালাকি রাখো। আমি মেয়ে দেখে রেখেছি। ছেলেপুলে না হলে বংশ থাকবে কি করে? পয়সা কড়ি রোজগার করছো কার জন্যে? না, কথাটা তো সত্যিই ভেবে দেখিনি। না, বিয়ে করাটা দরকার হয়ে পড়েছে দেখছি। শোনো, তুমি যতই চালাকি করো, আমি কিন্তু জানি বাবার মন খুব খারাপ। বংশে বাতি দিতে কেউ না থাকলে তার মন খারাপ হবারই তো কথা। এসব তোমার মনের কথা। নিশ্চয়ই তুমি কি ভাবো আমি ঠাট্টা করছি? সুকুমার সেবার কথাটা যতই ঠাট্টা করে উড়িয়ে দিক, অবশেষে পুনর্বার বিবাহ তাকে করতেই হলো। দ্বিতীয় স্ত্রীর নাম নীরজা সুন্দরী।
দেখতে নিতান্ত মন্দ নয়, বেশ স্বাস্থ্যবতী ও শান্ত স্বভাব। বিবাহের 3 বছর পরে একটি কন্যা ও আরও 2 বছর পরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে ডাক্তার বাড়ি আলো করল। তরুবালা সর্বদাই দোতলার ঘরে ছেলে নিয়ে বসে থাকে। কেউ এলে গর্বের সঙ্গে বলে, এই দেখো পিসি, আমার ছেলে। একবার একটি মন্থরা জুটেছিল। সে বুড়ি পাশের বাড়ির শ্যামাপদ বাণুজ্যের মা। বড়লোকের বউ তরুবালার খোসামত করে কখনো দুধ, কখনো পাটালি, কখনো একখানা নতুন কাপড়, কখনো বা 1 কাঠা সোনামুগের ডাল হাতিয়ে নিয়ে যেত। সেদিন তরুবালা অমন বলতেই বুড়ি বলল, আহা, বড় বৌমার যা কাণ্ড। তরুবালা বলল, কেন খুড়িমা? বলি, সতীনপুর দেখা পেয়েছ, নিজের ছেলের সোয়াদ তো আর পেলে না। আহা মা গো, দুধের সোয়াদ কি আর ঘোলে মেটে? কেন? আহা মা, তোমার মুখের দিকে চাইলে বড় কষ্ট হয়। কথাই বলে সতীন কাঁটা, তার খোকা। তোমার তাতে কি? বড় হয়ে কি ও তোমায় ভালো চোখে দেখবে? এদিন থেকে তরুবালা তাকে এড়িয়ে চলত। ক্রমে নীরজা সুন্দরী আরও 3টি পুত্র সন্তানের জননী হল। কনিষ্ঠ পুত্রটি লেখাপড়ায় ভালো হয়ে উঠল। সব পরীক্ষায় বৃত্তি পায়, সব বিষয়েই সমান জানে শোনে। গ্রামের মধ্যে অমন ছেলে দেখা যায়নি ইতিপূর্বে। বৃদ্ধ কালীপদ তো নাতিকে পলকে হারায়, এমনই অবস্থা। নাতির কথা সকলকে গর্ব করে বলে না বেড়ালে তার দিন কাটে না। যে বছর ছেলেটি এন্ট্রান্স পরীক্ষায় বৃত্তি পেল, সুকুমারের প্রথমা পত্নী তরুবালা সেবার বৈশাখ মাসে স্বামীর পায়ে মাথা রেখে সৎ ছেলেমেয়েগুলিকে কাঁদিয়ে অকালে স্বর্গারোহণ করল। তরুবালার মৃত্যুতে গ্রামের এমন লোক ছিল না যে চোখের জল ফেলেনি। 1310 সালের বৈশাখ মাস সেটা। তারপর অনেক দিন কেটে গেল। অনেক সুখ দুঃখের ঝড় বয়ে গেল সংসারের উপর দিয়ে। সুকুমারের ছেলে অনাথ বন্ধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পেয়ে দিল্লি চলে গেল। অন্য 2টি ছেলের মধ্যে একটি উকিল ও অন্যটি ডাক্তার হয়ে কলকাতায় প্র্যাকটিস শুরু করে দিল। কারণ দেশে নিজের বাবা পশারওয়ালা ডাক্তার, ডাক্তারি শিখে ছেলে সেখানে বসলে কোনো লাভ নেই। সুকুমারও ভাবল, অনেক দিন থেকেই কলকাতায় ডাক্তারি প্র্যাকটিস করবার যে শখটা ছিল, নিজের ছেলের মধ্যে দিয়েই সেটা সার্থক করে তোলা যাক। কালীপদ চৌধুরী এখন অতি বৃদ্ধ, বিশেষ নড়তে চড়তে পারেন না। নাতবইয়েরা সেবা করলে খুব ভালো লাগতো বৃদ্ধের। কিন্তু একাল পড়ে গেছে, নাতবইয়েরা স্বামীদের সঙ্গে বাসায় বাসায় ঘোরে। যদি কোনো নাতবউ কখনো আসে গ্রামের বাড়িতে 2-1 সপ্তাহের জন্য, কালীপদ তাকে পেয়ে বসেন, যত গল্প তার সঙ্গে। সে বেচারিকে কাজ করতে দেবেন না, তার নিজের ছেলেপুলেদের তদারক করতে দেবেন না। কেবল বলবেন, বসো বসো দিদি বসো, এই শোনো, এই তোমার শ্বশুর যখন ছোট ছিল, অর্থাৎ কেবল সুকুমারের গল্প। বৃদ্ধ বললেন, বুঝলে দিদি, সুকুমার আমার বংশের চূড়ো। তারপর বলেন, আগে এই ভিটাতে কীরকম খড়ের ঘর ছিল, তিনি হাতে সামান্য কিছু জমিয়ে পুরনো কোঠাঘরটি করেন, 2 কুঠরি ও ছোট্ট বারান্দা। সে কি আনন্দ উৎসাহের দিনই গেছে। চিরদিনের খড়ের ঘর ঘুচিয়ে প্রথম পাকা বাড়ি করার আনন্দ, গ্রামের লোকের চোখে প্রথম বড় হওয়া, অনেক লোকের প্রশংসা, অনেক লোকের ঈর্ষা অর্জন করা।
জীবনে একটা কিছু করা হলো এই প্রথম, বংশের প্রথম কোঠা বাড়ি। তোমার দিদি শাশুড়ি বুঝলে আজ যদি বেঁচে থাকতো। নাতবউ ঠাট্টা করে বলে, কোন পক্ষের কথা বলছেন দাদু? আপনাদের সময় তো নাকি? ও, সে আবার কি? ও হ্যাঁ, তা এক পক্ষই ছিল, এই এখন এই আর এক পক্ষ হয়েছে এমন টুকটুকে বলেই নাতবউয়ের গাল টিপে দেন। নাতবউ বলে, ও দাদু, এবার চলুন আপনাকে বাসায় নিয়ে যাব। না দিদি, সে বয়স কি আর আছে? এখন গাড়িতে উঠতে নামতে ভয় হয়। তারপর অনেক বছর কেটে গেল। ১৩৪০ সাল। স্বর্গত কালীপদ চৌধুরীর পৌত্র অনাথবন্ধু এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে বড় চাকুরে। পেনশন নেবার সময় এখনও হয়নি, তবে খুব বেশি দেরিও নেই। বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট, অন্য দুটি ছেলে এখনও ছাত্র। অনাথবন্ধুর পিতা সুকুমার এখন বৃদ্ধ। ছেলেরা এখন আর তাকে ডাক্তারি করতে দেয় না। লেক রোডের ধারে হাল ফ্যাশনের তেতলা বাড়ি সম্প্রতি শেষ হয়েছে। দুই ছেলের নামে পাশেই কয়েক কাঠা জমি আগেই অনাথবন্ধু কিনে রেখেছিলেন, আজ বছর 10 আগে এক দালাল বন্ধুর সাহায্যে। গৃহপ্রবেশের দিন অনেক বড় বড় চাকুরে, এমনকি কয়েকজন সাহেব শুভ নিমন্ত্রিত হয়ে এলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই হলো। অনাথবন্ধুর প্রতিজ্ঞা ছিল কলকাতায় বাড়ি না করে বড় ছেলের বিবাহ দেবেন না, নতুবা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের বিবাহের সম্বন্ধ কত বড় বড় ঘর থেকে আসছিল। এইবার বাদুড় বাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সাথে শুভ দিনে পুত্রের বিবাহ দিয়ে অনাথবন্ধু হাঁপ ছেড়ে বাঁচলেন। বৃদ্ধ সুকুমার ডাক্তার এই উপলক্ষে দেশের বাড়ি থেকে সেই যে কলকাতার বাড়িতে এসেছিলেন আর ফিরে যাননি। ছেলেরা যেতে দেননি। নববিবাহিত পৌত্র অরুণ বলল, কেমন বাড়ি হয়েছে দাদু? বৃদ্ধ সুকুমার বললেন, বেশ হয়েছে, চমৎকার। আর তুমি কিন্তু দেশে ফেরো না, সেখানে মশা ম্যালেরিয়া। হ্যাঁ তা বটে, তবেটা আবার কি শুনি দাদু? চলো আমার সঙ্গে, আমার ওখানে চলো, শীতলক্ষ্যা নদীর ধারে চমৎকার কোয়ার্টার্স। তা বেশ বেশ। তা হ্যাঁ দাদু, হাকিমি করে এসে সন্ধেবেলা এতদিন কি করতিস? আজ না হয় নাতবউ হলো। কেন, পাশেই তো টেনিস কোর্ট, জেলখানার পাশেই। সরকারি ডাক্তার খুরশেদ আলী সেকেন্ড অফিসার, সার্কেল অফিসার দত্ত, জুট অফিসার আব্দুল শোভান, সবাই টেনিস খেলি। তোমার নাতবউয়ের অভাব অনুভূত হয়নি একদিনও। চলো না দাদু আমার সঙ্গে। দাদু, গাঁ ছেড়ে যেতে ইচ্ছে করে না। ওই গাঁয়ে বাবা যেদিন খড়ের বাড়ি ঘুচিয়ে প্রথম 2টি মাত্র পাকা কুঠরি তুললেন, সেদিনের আনন্দ ওই ভিটের মাটির বুকে লেখা আছে। বংশের প্রথম কোঠাঘর, কত কষ্টের কত আনন্দের জিনিস। ওই ভিটেতে আমার প্রথমা স্ত্রী, তোমার বড় ঠাকুরমা। এই সময়ে অরুণের ভাই তরুণ এসে ডাকল, দাদা ওপরে যাও, টেলিফোনে কে ডাকছে। ১৩৫০ সাল। স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের ভিটা বনে জঙ্গলে ঢেকে গেছে। দোতলা কোঠার দেওয়ালে বড় বড় ডুমুর ও অশ্বত্থ বৃক্ষ। লোকে বলে ডাক্তারের ভিটেই দিন মানে বাঘ লুকিয়ে থাকতে পারে। গত 8 বছর এ ভিটেই পুত্র ও নাতিরা কেউই আসেনি। জানলা দরজার অনেকগুলি লোকে খুলে নিয়ে গেছে। স্বর্গত কালীপদ চৌধুরীর তৈরি প্রথম আমলের সেই একতলা বাড়ির ছাদ
কয়েক বছর বর্ষার জল খেয়ে ধসে পড়ে গেছে। জীর্ণ দেওয়াল দাঁড়িয়ে আছে মাত্র। সাপের ভয়ে আজকাল ডাক্তারের ভিটার ত্রিসীমানা কেউ মারায় না। শেষ হলো আমার আজকের গল্পপাঠ, একটি কোঠাবাড়ির ইতিহাস। আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই আসবো আবার নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ, পাশে থাকবেন।